সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সবসময় থাকুন খবরে আপডেটেড। এখন বিশ্ব বাংলা সংবাদ আর আপনাদের সঙ্গে সরাসরি সম্প্রচারে আমি সোমনাথ। আজ আমাদের আলোচনার বিষয় বিজেপির নবান্ন অভিযান। বিজেপি যুব মোর্চার গতকালের যে নবান্ন অভিযান, তাতে কি হয়েছে না হয়েছে সারা দিন আপনাদের সব খবর আমরা দিয়েছি। কিন্তু এই নবান্ন অভিযান করে বিজেপির কি আদৌ কোনো রাজনৈতিক ফায়দা হলো? 21-এর নির্বাচনের আগে বিজেপির কি তাতে শক্তি প্রদর্শন করতে পারলো? পুরো বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে নেব। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ। কুণালদা, নবান্ন অভিযান বিজেপির, কাল সারাদিন ধরে আমরা সব জায়গার সমস্ত খবর প্রচার করেছি। অনেক ইনসিডেন্ট হয়েছে, তারপরে অনেক সমস্যাও তৈরি হয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে আসবো। কিন্তু বিজেপির এই নবান্ন অভিযান আপনিও সারাদিন দেখেছেন, কাল কী ঘটনা ঘটেছে না ঘটেছে, এতে কি বিজেপির রাজনৈতিক কোনো ফায়দা হলো? আমার মনে হয় না নবান্ন অভিযান থেকে বিজেপির রাজনৈতিক কোনো ফায়দা হয়েছে, কারণ সব দিক থেকে বিজেপির দুর্বলতা একটা স্পষ্ট। লোক জমায়েত ভালো হয়নি, একটা কোনো রাজনৈতিক যে নির্দিষ্ট দিশা থাকে বা কোনো বক্তব্য থাকে, কোনো তার বালাই ছিল না। এবং নেতারাও তারা যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের মুখ থেকে সরে গিয়েছেন। কিছু ইয়াং ছেলেকে তাদের বলা হয়েছিল পুলিশের দিকে ইট পাটকেল মারতে, ব্যাপারটা খুব খেলো হয়ে গেল। শেষ পর্যন্ত সব বেগুনি রং মেখে বাড়ি ফিরেছেন। হ্যাঁ, পুলিশ তাদের একটা হ্যাপি হোলি এরকম একটা মেসেজ দিয়ে ছেড়ে দিয়েছে। আর সব মিলিয়ে যা বিজেপির লোক হয়েছিল, তার থেকে আমার মনে হয় শ্রীলেদার্সের জুতোর দোকানে এখন বেশি ভিড় হচ্ছে। তো এখন এই পরিস্থিতিতে তাদের রাজনৈতিক লাভ আমার মনে হয় সেরকম কিছু সেই জায়গাটায় নেই। আর কেন নেই আমরা কাল এটা বারবার বলেছি। এবার এটা অনেকের পছন্দ হবে না, অনেকে মানে বিপুল গালমন্দ করবেন, তাতে বাস্তবটা চেঞ্জ হবে না। হ্যাঁ, মানে তারা বিজেপি বা রাজনীতি থেকে সরে গিয়ে অন্যান্য বিষয় নিয়ে যাবেন, রাগ মেটাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে বিজেপির গতকালের কর্মসূচি 100-র মধ্যে 20 নম্বরও পাওয়ার উপযুক্ত নয়। কিছু ট্রেনি নেতার হাতে পড়েছে, কিছু পরিযায়ী নেতার হাতে পড়েছে। সেই পরিযায়ী নেতাদের এখন এখানে দেখাতে হবে তারা কিছু করছেন, সেটা দেখিয়ে অমিত শাহ বা নরেন্দ্র মোদীকে বোঝাবেন যে আমরা বিরাট কাজ করে ফেলেছি পশ্চিমবঙ্গে, যাতে তাদের উপর ডিপেন্ড করে তারা আরও কিছু আশা ভরসা করেন এবং এই বিধানসভা নির্বাচন পর্যন্ত তারা একটুখানি অভিভাবকত্ব জারি রাখতে পারেন। এর বেশি আমি কিছুই দেখতে পাচ্ছি না। বাংলার মানুষ সমস্তটা দেখেছেন। একটা মিছিল প্রথম থেকে ইটপাটকেল শুরু, একটা মিছিল তাতে লোক নেই, একটা মিছিল তাতে জলের ঘায়ে মূর্ছা যায়, একটা মিছিল সেখান থেকে অন্য রাজ্যের রিভলভার ধরা পড়ে। এটা একটা রাজনৈতিক কর্মসূচি। তৃণমূল কংগ্রেস, আমি আবারও বলছি, বা তখনকার দিনে যুব কংগ্রেস 1993 সালের 21শে জুলাই মহাকরণ অবরোধ যে ডেকেছিল, ইভেন এই 17 সালে যেটা বামপন্থীদের নবান্ন অভিযান ছিল, কোনো তুলনা হয় তার সঙ্গে কালকে বিজেপির এই ছেলে খেলার জিনিসটা? তৃণমূল কি করেছিল? আমি আবার বলছি, এই যে সোমনাথ, এটা দেখতে হবে যে এই যে চলো যেগুলো হয় এগুলো প্রতীকী। ওই বাড়িটায় কেউ ঢুকতে যাচ্ছে না, সেই উপলক্ষ করে একটা রাজনৈতিক বার্তা দেওয়া হয়, মঞ্চ থাকে, বক্তৃতার অবকাশ থাকে ইত্যাদি। তো তৃণমূলের যে মহাকরণ অবরোধ ছিল, মহাকরণকে ঘিরে 5-6টা জায়গায় মঞ্চ ছিল, বক্তৃতার কথা ছিল, পুলিশ সেদিন সেইটা ভেঙে দিয়েছিল, সেইখানে সমস্যাটা। আর এখানে কি, এখানে নেতাদের কোনো বালাই নেই। একটা কিছু লোককে এক জায়গায় এনে তাদের বলা হলো মহাকরণ, এই নবান্ন চলো মানে ওরা ভেবেছিল কি যে পুলিশ থাকবে না নবান্ন যাবে এবং তারা উপরে উঠে গিয়ে চা জল খাবার খাবে ওখানে। কিন্তু কথা হলো নাকি এটা? নবান্ন চলো এগিয়ে দিল ইটপাটকেল, মানে ব্যাপারটাকে লঘু করা। লোক হয়নি, রাজনৈতিক কৌশলী পদক্ষেপের কোনো বাজবিচারের বালাই নেই। ফলে শিরোনামে থাকার জন্য যেটুকু গণ্ডগোল করতে হয় সেইগুলো তারা করেছেন। তার সঙ্গে রাজনৈতিক কোনো লাভের আমি কোনো সম্পর্ক দেখছি না, বরং ক্ষতি হয়েছে। কারণ বাংলার মানুষ খুব সুন্দরভাবে বুঝে গেছেন এই যারা বিকল্প হওয়ার দাবি করছে মুখে, তাদের ভেতরটা আসলে কি সেটা খুব নির্দিষ্টভাবে গতকাল কিন্তু বাংলার মানুষ বুঝে গেছেন। এত বড় বড় কথা, মহাকরণ, এই নবান্ন এই হবে ওই হবে, কে একজন বলেছিলেন নবান্নর ওপরে পতাকা তুলব,
মানে কত রকম কি হয়েছে। তারপরে দেখা যাচ্ছে লোক নেই, ওগুলো লোক হাওড়ার দিকে, ওটা লোক, মানে পুলিশ সামান্য এগোলে সব গলিতে ঢুকে যাচ্ছে তারা। এখানে যেটা হেস্টিংস, ওটা লোক। আর নেতারা কোথায়? কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং, সব্যসাচী দত্ত, সব বড় বড় কত নাম। একটা কোনো ফটোগ্রাফার 5টা বড় নেতাকে একসঙ্গে পুলিশের সামনে এক ফ্রেমে ধরতে পারলো না, তারা পালিয়ে গেল দূরে। তো এইটা কী আন্দোলন করবে? সিপিএমের জমানায় তো মমতা ব্যানার্জি বুক পেতে আঘাতটা নিয়েছেন, এগুলো তো বাস্তব, এগুলো তো হয়েছে। তো সেগুলো এদের তো নেতারা পালিয়ে যায় সবার আগে। কী হবে? রাজু ব্যানার্জি, রাজু ছেলে ভালো, দেখতে সুন্দর, কিন্তু ও তো কোথাও কোনো আন্দোলনে গেলেই প্রথমেই জল আসে, ও অজ্ঞান হয়ে যায়। এর আগে দেখলাম ওই সেন্ট্রাল ইউনিয়নে কোথাও জল কামান চললো, রাজু অজ্ঞান। কালকে 4-5টা ছেলে নিয়ে রাজু কী করছিল, জল পড়লো, অজ্ঞান। রাজুর উচিত, আমি আবার বলছি, এই ধরনের কোনো কর্মসূচিতে গেলে ডুবুরির পোশাক পরে যাওয়া, তাহলে অক্সিজেন বা জলের এই প্রবলেমটা হবে না। ফলে ডুবুরির পোশাক ছাড়া যদি রাজু যায়, তাহলে তো সব জলের ঘায়ে মূর্ছা। এরা হচ্ছে গণ আন্দোলন, এরা হচ্ছে বিকল্প। বিজেপি কাল নিজেদের কুৎসিত চেহারাটা মানুষের সামনে দেখিয়ে দিয়েছে। তার মধ্যে নেই কোনো রাজনীতি, নেই কোনো সংগঠন, কিছু কয়েকটি গোষ্ঠীর নেতারা গোষ্ঠীবাজির কম্পালশন থেকে দিল্লিকে দেখাবার জন্য তারা কিছু একটা করতে চেষ্টা করেছিলেন। একটা ভয়ঙ্কর ওই সাড়াক 2 মহেশ ভাটের, যে সাড়াক 2 আসছে, সাড়াক 2, ঠিক আছে, সে বিরাট ব্যাপার। এক সময় সঞ্জয় দত্ত যা করে গেছে ওই পূজা ভাট, সাড়াক 2। আর সুড়ক 2 আসার পর দেখা গেল প্রথম 15 মিনিটের পর হলে বসে দেখা যায় না। ওই কালকে সাড়াকে নেবে, সাড়াক 2-র মতো একটা ফ্লপ ছবি দেখিয়েছে বিজেপি। একেবারেই সাড়াকে নেমে সাড়াক 2-র মতো একটা ফ্লপ ছবি দেখিয়েছে। রাজপথ কাঁচা রাস্তায় পরিণত হয়েছে অন্ত বিজেপির আবভাব থেকে। এবং কুণালদা যেটা বলছিলেন যে কতগুলো বিজেপির নেতা তাদের কম্পালশন থেকে, অর্থাৎ তাদের যে গোষ্ঠী রাজনীতির কম্পালশন বা বাধ্যবাধকতা, সেখান থেকে নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে একেবারেই তারা ডুবে গেছে। এবং কাল ঘটনাস্থলে আমরা ছিলাম, আমাদের প্রতিনিধি, আরও অনেক প্রতিনিধি, চন্দন ব্যানার্জি ছিলেন। আমরা কিন্তু যেটা নিজে চোখে দেখেছিলাম, আমি নিজে চোখে দেখেছিলাম, মিছিল বিজেপি করেনি। বিজেপির মিছিল আসার পর পুলিশ মিছিল করেছে। রাস্তায় শুধু দেখা যাচ্ছে পুলিশ, সমস্ত টেলিভিশন চ্যানেলে দেখা যাচ্ছে পুলিশ মিছিল করছে, বিজেপি কর্মীদের খুঁজে পাওয়া যায়। আসলে আমার মনে হয় যে কোনো রাজনৈতিক দলের একটা কর্মসূচি থাকলে তো প্রশাসনকে ব্যবস্থা নিতে হয়। তো রাজ্য সরকার বা প্রশাসন বা যারা পুলিশের দেখভালের দায়িত্বে আছেন, তারা তাদের কর্তব্য পালন করেছেন। এবার করতে গিয়ে দেখা গেছে তারা বিজেপিকে বেশি নম্বর দিয়ে ফেলেছেন। এবার দেখা যাচ্ছে পুলিশের সংখ্যা বেশি। আমি আবার বলছি, কাল সব মিলিয়ে বিজেপির যা ভিড় হয়েছে, ফ্রি স্কুল স্ট্রিটে শ্রীলেদার্সের দোকানে তার থেকে বেশি ভিড় হয়। তো ওটা একটা ভিড়, এটা কোনো কথা? এটা নাকি জাতীয় দল, তারা এতদিন হাঁক ডাক করে এত বড় বড় কথা বলে, আর যেসব নেতা বললেন আমরা লড়তে যাচ্ছি, একজন দেখলাম দিল্লি থেকে এসছেন, তিনি বললেন আমি এখানে ভাষণ দিতে আসেনি, আপনাদের সঙ্গে দাঁড়িয়ে পুলিশের মার খেতে এসছি। কই? নেক্সট দেখলাম বিজেপি অফিসে বসে সাংবাদিক বৈঠক করছেন, মাঝামাঝি জায়গাটায় তাকে দেখা গেল না। আমি একাধিক নেতাকে দেখলাম যে তারা যাওয়ার আগে নানা রকম কথা বলছেন, কিন্তু আলটিমেটলি তাদেরকে কিন্তু সেই স্পটটাতে আর আমরা খুঁজে পেলাম না। এটা কী করে হতে পারে? মানে এর থেকেই তো বোঝা যায় যে বিজেপিটা ঠিক মানে কী ধরনের অবস্থায় গিয়ে পড়েছে। ফলে এখানে পুলিশ বেশি দেখতে লেগেছে। তারপরে হচ্ছে ওই যে নেতারা আছেন বিজেপির, তাদের বড় নেতা, মাঝারি নেতা, ছোট নেতা, যার ছায়াটাও তার সঙ্গে থাকে না, তার সঙ্গে 6খানা হচ্ছে ওই সেন্ট্রাল ফোর্স। তো এইগুলো দিয়েই তো ভিড় বেশি হয়ে গেছে। ফলে আর প্লাস আজকে মিডিয়ার সংখ্যা বেড়েছে, সব চ্যানেল অমুক, তো এই সব মিলিয়ে একটা ভিড় হয়েছে। তার মধ্যে বিজেপি, তার মধ্যে আবার আজকে লোকে বলছে আর এক সর্বনাশ কাণ্ড হয়েছে। বলছে যে আজকে নাকি বহু সিপিএম সমর্থককে পাড়ায় দেখা যাচ্ছে না। হ্যাঁ, যে সিপিএম সমর্থক, আমি অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম যে কাল তো বিজেপির অনুষ্ঠান মানে কর্মসূচি ছিল, সিপিএম সমর্থককে দেখা যাচ্ছে না কেন? বলছে না, গা থেকে বেগুনি রং ওঠেনি এখনো, লুকিয়ে লুকিয়ে এসেছিল বিজেপি। সে আমি বলতে পারবো না। তো আমি তো জিজ্ঞেস করলাম যে বিজেপির সভা, তাতে গেছে কেন?
সিপিএম বাড়ি ফিরছে না কেন, কোনো সমস্যা হয়নি? বলো না, ওই বেগুনি জল রংটা গা থেকে ওঠেনি বলে পাড়ায় ফিরতে পারছে না। তাহলে প্রমাণ হয়ে যেত যে বিজেপির ভিড়ে কারা গেছিল। একেবারে যেটা তৃণমূলের অনেক নেতাই মাঝে মধ্যে বা বিরোধী নেতারা মাঝে মধ্যেই দাবি করে থাকেন, বিশেষ করে তৃণমূল দাবি করে থাকেন যে সিপিএম তার হার্ট, কিডনি, লিভার বিজেপিকে বন্ধক দিয়েছে। কালকের মিছিলেও কি সিপিএমের লোকের যতটুকু ভিড় হয়েছে সিপিএমের লোকই ছিল, যার জন্য আজকের কুণাল দাবনটাই দাবি করছেন তিনি শুনেছেন কোথাও থেকে যে তারা বাড়ি ফিরতে পারে না। কুণাল, একটা প্রাসঙ্গিক প্রশ্ন আসছে, মূলত এই রকম ধরনের কোনো বড় রাজনৈতিক কর্মসূচি থাকলে যে কোনো দলের বিরোধী পক্ষ তারা তো সরকারের বিরুদ্ধে অভিযান করবে, বা সরকারি দল তারা তাদের কর্মসূচি, বার্ষিক কর্মসূচি পালন করবে, যেমন এখন 21শে জুলাই তৃণমূল কংগ্রেস করে বা ব্রিগেড সমাবেশ যায়। এরা বলছে যে এদের নাকি ভয় অমুক হয়েছে, ভয় এদের দেখে নাকি ভয় তমুক হয়েছে। আরে তৃণমূল তো 21শে জুলাই স্যাক্রিফাইস করলো, জমায়েতটা তো করেনি। করোনা লকডাউনের জন্য স্বাস্থ্যবিধি মেনে তৃণমূল তো করেনি। ফলে লোক সংখ্যা বা লোক জমায়েতে তৃণমূলের মহিলারা গতকাল দক্ষিণ কলকাতায় একটি মিছিল করেছেন, তাতে বিজেপির সবকটা মিলিয়ে যাচ্ছিল, তার থেকে শুধু তৃণমূলের মহিলারা বেশি ছিলেন। তো ফলে এই যে কদিন ধরে একটা বোকা বোকা কথা বলে যাচ্ছে যে নবান্ন কেন বন্ধ ছিল, স্যানিটাইজ করা হয়েছে অমুক তমুক, নবান্ন কেন বন্ধ ছিল? তো নবান্ন বন্ধ ছিল, এক হচ্ছে স্যানিটাইজ করার জন্য, 2 নম্বর হচ্ছে বিজেপির জন্য, ও সব ঠিক আছে। কিন্তু আর একটা কথা হচ্ছে, যেটা হয়তো নবান্ন জোরে বলতে পারবে না, সেটা হচ্ছে যে এটা রাইটার্স নয় যে শহরের মাঝখানে, এটা লোকেশন বলে ব্যাপার আছে, যে যানজট হলো একটু বাদে কর্মীরা বাড়ি ফিরতে পারবেন। কিন্তু যত ছোট জমায়েতই হোক যে কোনো দলের, নবান্নের যদি ওই যাতায়াতের ডিস্টার্বড হয়, তাহলে স্টাফ যারা আছেন, সরকারি কর্মী, অফিসার, তাদের অফিস যাওয়া এবং অফিস থেকে বাড়ি ফেরা, এটা অকারণ তাদের হয়রানিতে ফেলা হচ্ছে একটা রাজনৈতিক লড়াই। কিন্তু এদেরকে বিপদে ফেলে কী লাভ আছে? ফলে নবান্ন খুব দায়িত্বশীল কাজ করেছে, সেটা হচ্ছে তারা স্যানিটাইজ করার দিনটা সেদিনকে করে দিয়েছে। আমার তো মনে হয় ওই জলকামানের লিকুইডটাতেও স্যানিটাইজার রাখলে ভালো হতো, কারণ এরা যেভাবে মানে একেবারে সোশ্যাল ডিস্টেন্সিং না মেনে যা লাফালাফি করেছে কয়েকজন, এবং সব থেকে বড় কথা যে মাত্র কয়েকজনকে এগিয়ে দিচ্ছে। তুমি দেখেছো, তোমরা তো স্পটে ছিলে, বিস্তীর্ণ অংশ ফাঁকা, একদম কয়েকজনকে এগিয়ে দেওয়া হচ্ছে, তারা ইঁট মারছে, তারা বোম মারছে। মানে এটা মনে হয় এটা মানে এই জিনিসটা বিজেপি তাদেরকে একবারও ইচ্ছা করলো না, এতগুলো নেতা ছিলেন, যে তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক বার্তা, বক্তব্য মানুষের কাছে তুলে রাখা হোক। পুলিশ বলছে বিজেপি বোম মেরেছে, ইঁট মেরেছে, বিজেপি বলছে মারিনি, তাহলে তোমরা কি করেছো? কেন আমরা নবান্ন যাচ্ছিলাম? নবান্ন কি তোমার মামার বাড়ি যে তুমি হাঁটতে শুরু করলে আর সেখানে গিয়ে পৌঁছে গেলে? এটা তো হতে পারে না, এটা তো কোনো কাজের কথা নয়, ওটা হতে পারে না। তোমার রাজনৈতিক বক্তব্যটা কি? তুমি রাজনৈতিক বক্তব্যটা রাখো। তুমি কিছু ছেলেকে এক জায়গা করে বলে চলো নবান্নার দিকে হাঁটি, এটা কি প্রশাসন কি, এটা কি মাঝখানে থাকবে না, আটকাবে না? একটু হয় নাই কখনো। যে প্রসঙ্গটা আপনাকে আমি তুলে ধরতে চাইছিলাম, সেটা হলো এইরকম ধরনের কোনো বড় কর্মসূচি থাকলে যে কোনো রাজনৈতিক দলের, পরের দিন কোনো বড় কর্মসূচির পরের দিন কোনো কর্মসূচি রাখা হয় না সাধারণত, কারণ সেটাই তো তার প্রচার হবে। বড় ম্যাচের পরে যেমন আর কোনো ম্যাচ হয় না। কিন্তু কাল থেকেই দেখা যাচ্ছে বিজেপি ওই কর্মসূচির পরে, নবান্ন অভিযান কর্মসূচির পরে, কখনো থানায় এফআইআর করতে যাচ্ছে, কখনো প্রেস কনফারেন্স করছে, কখনো অমুক নেতার বাড়িতে যাচ্ছে, আজকে আবার মৌন মিছিল করছে। এটা কি নিজেদের ব্যর্থতাটা ঢাকা দেওয়ার একটা প্রয়াস? সবার আগে বিজেপি বুঝতে পারছে যে কত বড় একটা ফেলিওর তাদের গতকাল হয়েছে, ফলে সেটাকে কভার আপ করার জন্য তাদের কিছু ফলো আপ কর্মসূচি রাখতে হবে। যদি কালকেরটা সাকসেসফুল হতো, আগামী 72 ঘন্টা তার রেস্টটা বিজেপি থাকতে দিত, এগুলো স্বাভাবিক। এবং আজকে সোশ্যাল মিডিয়ার দিনেও কিন্তু টিভি বা কাগজের যুগের থেকে সোশ্যাল মিডিয়ার হচ্ছে, তুমি একটা ভালো প্রোগ্রাম দেওয়ার পর বা ভালো ইভেন্ট কভার করার পর তার একটা রেস থাকতে থাকে। মানে এই ধরনের কোনো বড় প্রোগ্রাম সেটাকে ঢাকা দিতে না, বড় প্রোগ্রাম যখন থাকে। কিন্তু বিজেপি আজকে চারদিকে নাবতে হচ্ছে এই কারণ ওরা গতকালের যে একটা
টোটাল নেগেটিভ যে একটা বার্তা গেছে মানুষের কাছে, সেইটা থেকে ওরা নজর ঘোরাতে চাইছে। সেই জন্যই তাদের এই খুচরো কাজগুলো করতে হচ্ছে, যে কোনোটায় দেখা যায় কৈলাসবাবু যান, কোনটায় দেখা যায় দিলীপবাবু যান না, কোনোটাতে কৈলাসবাবুরা ভাব দেখাচ্ছেন যে তিনি তাঁর নেতৃত্বে বাংলা লড়ছে, আর এদিকে দিলীপবাবু শিবির মনে করছে যে দিলীপবাবুর উপর কোনো অতৃপ্ত আত্মার অশুভ দৃষ্টি পড়ছে, ফলে দিলীপবাবু এবার ভূত চতুর্দশী পালন করবেন খুব বেশি করে। তো ফলে বিজেপির এই যে সব টুকরো টুকরো, আচ্ছা বিজেপির সমস্যাটা তো কোথায়? বিজেপির সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে, বিজেপি তো একটা দল, এটা কোনো একটা সংগঠন তো বটে, তো ঠিক ভুলছে আমি অন্য পার্টি। তো যারা এতদিন ধরে বিজেপি বা আরএসএসটা করেছে, তাদেরকে এখন মানতে হচ্ছে যে তাদের এই দিল্লির পরিযায়ী নেতারা কৈলাসবাবু অ্যান্ড কোম্পানি, তাতে তারা যারা মনে প্রাণে বিজেপির সঙ্গে আইডিওলজিক্যাল কোনো সম্পর্ক নেই, যারা বিজেপিকে ন্যূনতমভাবে বন্ধুশক্তি বলে মনে করেনি, বিজেপি নীতি আদর্শে অনুপ্রাণিত নয়, বিজেপিকে আক্রমণ করেছে, সেই লোকগুলি এসে তাদেরই পদে বসেছে। আর যারা এতদিন বিজেপি করেছে তাদের সেটা মানতে হচ্ছে। এইটাই তো জেলায় জেলায় হচ্ছে। এখনো অবধি তো দেখছো সড়ক 2 মানে ফ্লপ। ভোটের পর তো বিজেপি যেটা রটাবে, যে বইটা হাতে নিয়ে ঘুরবে, সে বইয়ের নাম হচ্ছে কৈলাসে কেলেঙ্কারি। ঠিক আছে, তার কারণ হচ্ছে কৈলাস বিজয়বর্গীয় হাত দিয়ে এই রাজ্যের এই কেলেঙ্কারিটা হতে চলেছে। বলে এছাড়া এর বাইরে বিজেপির কপালে আর কিচ্ছু লেখা নেই। একেবারে কুণালদা যে বলতে চাইছেন কৈলাসে কেলেঙ্কারি, সত্যি কেলেঙ্কারি। আজ বিজেপি মৌন মিছিল করবে, কিন্তু এত বড় বিগ ইভেন্ট যদি সেটাকে ধরে নেওয়া যায়, গতকাল বিগ ইভেন্ট, সেই ব্যর্থটাকে ঢাকা দেওয়ার জন্যই এত কিছু। আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। কালকের অস্ত্রসহ এক বলবিন্দর সিং, যতদূর নাম, বিজেপি সমর্থক, ভাটপাড়ার দিকে বাড়ি, আদবে পঞ্জাবে থাকে, তার একটি জম্মু কাশ্মীরের রাজৌরির লাইসেন্সওয়ালা বন্দুক 9mm ধরা পড়েছে, এবং সে নাকি প্রিয়াংশু পাণ্ডে, বিজেপির যুব মোর্চার তার বডিগার্ড, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই বিষয়টিকে কীভাবে দেখছেন? কীভাবে দেখবো? যেভাবে সবাই দেখছেন সেভাবে দেখছি, যে কে কার বডিগার্ড, তার কি রিভলভার, সেই রিভলভারটি লাইসেন্সটা সবারই শোনা কথা, লাইসেন্সটা হচ্ছে অমুক জায়গার জন্য লাইসেন্স, তো সেইখান থেকে সেইটা এসে এই ভিড় জমায়েতে সেই রিভলভারটা আসে কি করে, আসে কেন, মানে কিসের জন্যে? যেটুকু জানা গেছে যে লাইসেন্স যদি থাকেও সেই লাইসেন্সটা অমুক এলাকার জন্য প্রযোজ্য, তার বাইরে এই রিভলভারটি ব্যবহারযোগ্য নয়। বেআইনি অস্ত্র হিসাবে তাহলে সেই রিভলভার যদি অন্য জায়গার কোনো বড় জমায়েতে সেই সময় থাকে, তাহলে সেটা সম্পূর্ণভাবে অবৈধ, সেটা ক্যারি করা হচ্ছে। তো এইটা তো ইট মারছে, পুলিশ বলছে বোমা মেরেছে, ওনারা না বলুন হ্যাঁ বলুন পরের কথা, ইট মারছে তো সবাই দেখা গেছে। তাদের বক্তব্য হচ্ছে এগিয়ে যেতে হবে, যেতে দিতে হবে। আচ্ছা, আমি আবার এই হাস্যকর সব কাণ্ড কারখানা, বিজেপি তো দিল্লিতে আছে, তাহলে এখন যদি কেউ বলে, বা আমরা বলি, তৃণমূল কংগ্রেস বলে, বা বিরোধী দল বলে পার্লামেন্ট চলো বা প্রধানমন্ত্রীর দপ্তর চলো, তাহলে বিজেপির ডিকশনারি কি বলছে? তাহলে পুলিশ থাকবে না, পার্লামেন্টে ঢুকতে দেবে অথবা প্রধানমন্ত্রীর দপ্তরে যেতে দেবে? এটা কি হয় নাকি কখনো? নবান্ন চলো মানে নবান্ন যেখানে 144 ধারা বা একটা সব কিছুর একটা তো মানে মানচিত্র বলে ব্যাপার আছে। তুমি সেইখানে তুমি একদল ছেলেকে বলবে যাও তোমরা এগিয়েই যাও, পুলিশ থাকলে তোমরা পুলিশের সঙ্গে মারামারি করো, এটা কোনো কাজের কথা নয়। যুব কংগ্রেসের 93 সালে কিন্তু এই জিনিস হয়নি। সেখানে ছিল 6টা মঞ্চ ছিল বক্তৃতার, সেইখানে বক্তৃতাগুলো করা হবে, মহাকরণ অবরোধ। পুলিশ সেদিন সেই বক্তৃতাটা, আমি তো সেদিনকে পুলিশ বক্তৃতাটা করতে দেয়নি, ভেঙে দিয়েছে মঞ্চ, কিন্তু গতকাল তো তা ছিল না। গতকাল তো পুলিশকে টপকে তারা নবান্ন যাবে, দুটো একদম আলাদা। আর একটা হচ্ছে এই পুলিশকে কালকে কৃতিত্ব দেওয়া উচিত এই কারণে, কোনো প্রভোকেশনে পুলিশ পা দেয়নি। এটা যদি বাম জমানার পুলিশ হতো তাহলে এতক্ষণে গোলাগুলি চলে 100 হয়েছে, ইট চললে গুলি চলে যেত। কিন্তু যেটা এখানে গতকাল দেখা গেছে, পুলিশ কি করেছে? পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশ অ্যাগ্রেসিভ ভাব দেখায়নি। খুব যখন ব্যারিকেড হয়েছে তখন জল,
তারপরের ধাপ কাঁদানে গ্যাস, তারপরের ধাপ মৃদু লাঠিচার্জ। কি করতো? আর তো কিছু করার ছিল না। কিন্তু পুলিশ গুলি চালায়নি। সিপিএম জমানায় আমরা যেটা দেখেছি যে সিপিএম বহু ক্ষেত্রে পুলিশ গুলি চালিয়ে লোক মেরেছে। এই 21শে জুলাই মেরেছে, বারাসতে মেরেছে। আচ্ছা, বিরোধী বাদ দাও, কুচবিহারে বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লকের 5 জনকে গুলি করে মেরেছে। কিন্তু সেখানে কালকে কোনো রকম মানে গুলির প্রশ্ন ছিল না। এবং তোমরা ছিলে তো, যে একজন পুলিশ অফিসার শীর্ষ পদের, তিনি হাসতে হাসতে বলছিলেন আজ আমাদের শুধু তাড়িয়ে দেওয়াই হচ্ছে কাজ। একে তো বিজেপির সেই লোকবলের প্রেশার নেই, একদমই না। 2 নম্বর হচ্ছে জলের গায়ে মূর্ছা যাচ্ছে, আর 3 হচ্ছে ইট মারছে। পুলিশ সেইটা সহ্য করেছে। কিন্তু এটাও তো দেখতে হবে যে এরা যে বলছে গণতন্ত্রের অমুক তমুক, সব বিজেপি নেতাদের কালকে রুটিন। এখান থেকে আগে পালিয়ে গেল, কিছু বাচ্চা ছেলেকে সামনে ফেলে দিয়ে সব চলে গেল, কয়েকজন নেতাকে সামনে ফেলে দিয়ে রাস্তাঘাটকে ডিস্টার্ব করে দিয়ে চলে গেল তথাকথিত বড় নেতারা। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে দেখা যায়, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমস্ত ঝামেলাটা নিজে সামনে দাঁড়িয়ে ফেস করেছেন। কংগ্রেসের আমি একাধিক নেতার কথা বলতে পারি যারা পরবর্তীকালে তৃণমূলেও এসছেন, তারা কিন্তু এই ছাত্র যুব আন্দোলনগুলো সামনে দাঁড়িয়ে লিডারশিপ দিতেন। আর এখানে যুবর ব্যানারে ডেকে একগাদা সিনিয়র সিটিজেন তারা উস্কে দিয়ে সব পালিয়ে বসে রইলেন। কিন্তু পুলিশ অত্যন্ত সংযম দেখালো, কোনো গোলাগুলি চলে। সিপিএম জমানো হলে কালকে বিজেপি নতুন পেয়ে যেত, অক্সিজেন পেয়ে যেত। এবং কালকে বিজেপির এইটা চেষ্টা ছিল যে পুলিশ প্রভোকেশনে পা দিক, এমন কিছু করুক আজ থেকে তুলকালাম কাণ্ড করা যায়। কিন্তু অত্যন্ত দায়িত্বশীল রাজনীতি করে এটা কিন্তু পুলিশ সেটা হতে দেয়নি। একেবারে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পুলিশের ছিল। এবং পুলিশ কিন্তু যথেষ্ট হোমওয়ার্ক করে নেমেছিল, যেটা বিজেপি ঠিক করেনি। এবং আমরা কালকে স্পটে নিজেরা ছিলাম, আমি নিজে উপস্থিত ছিলাম। হাওড়া ব্রিজে কিন্তু অত ইট পাথর বিজেপির মিছিলের দিক থেকে ছুটে এলেও সেই অর্থে পুলিশকে শুধু জল কামানি চালিয়েছে, মৃদু লাঠিচার্জ নিশ্চয়ই করেছে, কিন্তু আমরা আমাদের চোখের সামনে কাউকে গ্রেপ্তার হতে দেখিনি। এবং পুলিশ কিন্তু 2-1 জায়গায় নিশ্চয়ই আমরা হাওড়া ময়দানে টিয়ার গ্যাস সেল পাঠিয়েছে। কোনো না, পুলিশ কালকে হাওড়া ব্রিজে টিয়ার গ্যাসও পাঠায়নি, তাতেই সাফ হয়ে গেছে, শুধু জল কামানি। আমি একটা বিষয় বলছি, বিজেপি এত বড় দল, সারা পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন, বিজেপি নেতাদের দাবি সবথেকে বড় রাজনৈতিক দল, সবচেয়ে বেশি সদস্য। সেই সদস্যদের সারা পৃথিবীর অঙ্গ তো পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ অঙ্গ তো পশ্চিমবঙ্গ। এটা কি ভাবছেন এই মিসড কল সদস্যদের জন্যই? সেটা দিয়েই কি বিজেপি এতদিন ভাবছে তাদের অনেক কিছু আছে না আছে? আমি একটা স্পেসিফিক প্রশ্ন কাল থেকে আমার মনে ঘুরছে, কালকে আমাদের আলোচনা আপনাকে চলছিল, সে সময় করা হয়নি। আজকের এই নিয়েই কি বিজেপি রাজ্যের 78,000 বুথে এই সমর্থকদের নিয়েই কি তাদের এজেন্ট ভাবছে প্রতিরোধ গড়ে তুলবে? আমি দেখলাম বিজেপি তো সাংগঠনিকভাবে কাল চূড়ান্ত ব্যর্থ। কারণ এই এত হাজার বুথ টুথ সব দূরের কথা, মূলত কলকাতা বা হাওড়ার উপরেও যদি হয় তাহলেও এটা লোকবল, এটা লোক, এরা কীভাবে, এটা কী রাজনীতি? মানে মানুষকে একটা ভুল বোঝাচ্ছে। রাজনীতির কথা বলার নেই, শুধু ধর্মের নাম দিয়ে একটা পোলারাইজেশনের চেষ্টা করছে। কিন্তু সাংগঠনিকভাবে বিজেপি যে একেবারে গ্যাস বেলুন হয়ে রয়েছে, তাদের হাতে প্রচারের রাস্তা রয়েছে। আর আজকের দিনে প্রচুর চ্যানেল, প্রচুর কাগজ, প্রচুর পোর্টাল, সোশ্যাল মিডিয়া, ফলে মানুষকে প্রভাবিত করার জন্য তাদের নিজস্ব একটা টিম সেখানে কাজ করে। এর বাইরে আমি আবার বলছি, অতি বড় বিজেপি সমর্থক আমাকে গালাগাল দিয়ে ভরিয়ে দিন, কিন্তু একটা ছবি পোস্ট করুন, একটা সিঙ্গল, যেখানে পুলিশের সামনে 5টা শীর্ষ নেতা একসঙ্গে দাঁড়িয়ে আছে, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং, মানে যেগুলো মানে বিরাট নাম, বিজেপির খাতায় বাঘসিংহ, মেড ইন চায়না। তো সেইগুলো তার একসঙ্গে তারা লিডারশিপ দিচ্ছে, সেটা হবে না? কোথায় তারা? কেন 4টে ইয়াং ছেলে বেড়া টপকাতে যাচ্ছে? সিনিয়র নেতাদের মধ্যে একবার আমি লকেটকে দেখেছি, সামনে এসে বক্তৃতা দিয়েছেন, ফটো সেশন হয়ে গেছে, লকেট আবার কৈলাসদের পেছনে চলে গেছে। আর রাজু প্রথমে 3-4টি ছেলে নিয়ে যাচ্ছিল, জল পড়লো, রাজুও পড়লো। তো সুতরাং এর বাইরে
যে একটা আন্দোলন বলতে যেটা বোঝায়, যদি আমি তথাকথিত একটু ডাকাবুকো লড়াকু আন্দোলনও বলি, কোথায়? ইট মারাটাকে তো লড়াকু আন্দোলন বলতে পারে না। লড়াকু আন্দোলন হচ্ছে জেদ, যে জল পড়ছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি এবং নেতারা লিডারশিপ দিয়ে আটকে মানে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। কোথায়? নেই। একেবারে আমরা চারিদিকে কলকাতা শহরে আজও সেই ব্যানার, পোস্টার, হোর্ডিংগুলো রয়েছে, যেখানে দেখা যাচ্ছে মুকুল রায়ের বড় বড় মুখ, জননেতা, যুব মোর্চার মিটিং মিছিল। আমরা দেখলাম হাথরস কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিনেরও নোটিশ না, কয়েক ঘন্টার নোটিশে বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গান্ধী মূর্তি ভরে গেল। কীভাবে জননেতা জননেত্রী ব্যাখ্যা করবেন আপনি? না, আমি তো এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব, তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্ভব। আমি আবার বলছি, দেখুন, এটা বললে শুধুমাত্র রাজনীতির কথা নয়, একটু ঠান্ডা মাথায় যদি বিজেপির, যারা সত্যিকারের বিজেপিটা এতদিন ধরে কম সংখ্যক লোক হলেও করে এসছেন, তারা কি মনে করেন যে তৃণমূল বা অন্য দলের কিছু দলছুট লোক, যারা স্রেফ নিজেদের ব্যক্তিগত ইকুয়েশনের কারণে বিজেপির প্ল্যাটফর্মটা ইউজ করতে গেছেন, তাদেরকে দিয়ে বিজেপি কর্মীরা তাদের জন্য জানপ্রাণ দিয়ে তাদের পারপাস সার্ভ করার জন্য রেডি হয়ে বসে আছে, এটা কি তারা বিশ্বাস করেন? এটা হয় কখনো? বাংলার মানুষ দেখতে পাচ্ছেন না? যারা তৃণমূলকে সমর্থন করেন তারা তো তৃণমূলকেই সমর্থন করেন, সেই সংখ্যার মানুষটা বেশি। যদি কোনো মানুষ তৃণমূলকে অপছন্দ করেন, তাহলে তৃণমূলের বাতিল মালকে পছন্দ করবেন কি করে? আরে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, সবকটা তো সেই ব্যক্তি বা সেই ব্যক্তির ক্ষেত্রে একই অভিযোগ প্রযোজ্য। তৃণমূল দল ভাঙাতো, তিনি দল ভাঙিয়েছেন। তৃণমূল অমুক করেছে, তিনি ওই করেছেন। তৃণমূল পুলিশকে কন্ট্রোল করেছে, আরে তিনি করছেন। তৃণমূলের বিরুদ্ধে যা অভিযোগ, তার 80% নিয়ে তো সেই সব জিনিসপত্র তো ওই বাড়িতে রয়েছে। তো সেটা তো মানুষও বিচার করবেন। তৃণমূল পরের কথা, এই বিজেপি তো 17 সালের বামপন্থীদের নবান্ন অভিযানের মিছিলটাকেই টপকাতে পারেনি। ওখানে তবু দেখা গেছিল বিমান বোস এবং সূর্যকান্ত মিশ্রর মতো সিনিয়র লিডাররা পুলিশের সামনাসামনি রয়েছেন। এখানে তো পুলিশ আর কৈলাস বিজয়ের বিরুদ্ধে এক ফ্রেমেই এলো না এখনো পর্যন্ত। আর এদের দম তৃণমূল কংগ্রেস বা তার আগে কংগ্রেস যারা করেছেন, তাদের দম ছিল বাম জমানায় বিরোধী রাজনীতি করার। আর এখানে যারা নেতা, সেগুলো পর্যন্ত তো আগে 10-12টা সঙ্গে সিআরপিএফ নিয়ে এসে এখানে বড় বড় কথা বলতে আসছে, আর 4টে সাধারণ ছেলেকে বলছে কি ইট মেরে আয়। এটা বিরোধী রাজনীতি? এটা কোনো কাজের কথা? এই যে জিনিসটা, কাল যারা এই বড় বড় কথা বলার জন্য কাল সামনের দিকে ছিলেন, প্রত্যেকে তো ছিলেন সিআরপিএফ এর বেষ্টনীতে। তো সিআরপিএফ এর বেষ্টনীতে থেকে আপনারা কোন আন্দোলন করতে আসছেন? কিসের জন্য? মানে এইসব এই মানে নাটুকে কথাগুলো কিসের জন্য? এইগুলো কি তৃণমূল শিখবে নাকি তাদের কাছ থেকে? ইভেন সিপিএমও এইগুলো মানে এগুলো মানে সিপিএমের ক্ষেত্রেও প্রযোজ্য নয়। সিপিএমের আমি 10টা ভুল ধরতে পারি, নীতিগত বিরোধিতা থাকতে পারে। সিপিএম জমানার আমি 100 বার বিভিন্ন নীতিগত সমালোচনা করতে পারি, কিন্তু এই ছেদো রাজনীতি, যে 16খানা করে কমান্ডো নিয়ে এসে বিরোধী রাজনীতি, এইসব মানে রাজনীতি, সস্তা রাজনীতি, কিন্তু মানে সিপিএমের ক্ষেত্রেও মানে কোনো অবস্থাতেই এই অভিযোগটা করতে পারবো না। একেবারে 2019 সালে আমি মেন স্ট্রিম, যেটা 2017 সালে বিমানবাবু বা সূর্যকান্ত মিশ্রের কথা কুণালদা বলছিলেন, 2019 সালে সেই ঘটনার সাক্ষী ছিলাম আমি। এবং আমরা দেখেছি হাওড়া ফস্ট রোডে ডিওয়াইএফআই, এসএফআই, মানে মেন স্ট্রিমের বাইরে শাখা সংগঠন, তাদেরও যে ঝাঁজ ছিল নবান্ন আন্দোলনে, তার ধারে কাছেও কিন্তু কালকে। তার কারণ হচ্ছে, তৃণমূল যখন আন্দোলন করেছে, তৃণমূল হৃদয় থেকে আন্দোলন করেছে। সেখানে কোনো নাটক ছিল না, দিনের পর দিন করেছে। ইভেন কিছু ক্ষেত্রে কংগ্রেসও করেছে। কংগ্রেস তারপরে সব দিক থেকে হারিয়ে গেছে। মেন স্ট্রিমটা তৃণমূল জাতীয়তাবাদী রাজনীতির এখানকার। তো এবং তুমি যদি আজকের সিপিএমকে বলো, সিপিএমের নীতি, সিপিএমের বেশ কিছু পদক্ষেপ মানুষ রিজেক্ট করেছেন, কিন্তু কিছু তরুণ তুর্কি আজও তো সিপিএম করছেন এবং সেটা অন্তর থেকে করছেন। হতে পারে তাদের সঙ্গে আমাদের মানে পথ নিয়ে মতের পার্থক্য আছে, কিন্তু তারা হৃদয় থেকে করেছে। কিন্তু এই বিজেপিটা
কয়েকজন দলবদলু সুবিধাবাদী নিজেদের ব্যক্তিগত ইকুয়েশনে বিজেপির মঞ্চটা ব্যবহার করছে। এই সুবিধাবাদী রাজনীতি যারা সত্যিকারের বিজেপিটা করে এসছেন বা সত্যিকারের আরএসএসটা করে এসছেন, তারা কি করে মন থেকে মানবেন? ফলে এটা তো ওদের বেসিক প্রবলেম। আজকে যে বা যারা বিজেপি করে বিজেপি নেতা সাজছেন, তারা বেসিক্যালি বিজেপি হেটার। তারা, আমি একটা কথা বলি, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস কিন্তু গঠনের দিক থেকে কাছাকাছি, আইডিওলজিক্যালি কাছাকাছি। কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস হওয়ার মূল কারণ ছিল যে কংগ্রেস তখন সিপিএমের বিরুদ্ধে রাজনীতিটা করছিল না, হাত মিলিয়ে নিচ্ছিল। কিন্তু কংগ্রেস আর তৃণমূলের একটা খানিকটা এক ঘরানা আছে। তুমি যদি বলো সিপিএম বা বামপন্থীদের সঙ্গে তুলনা, আইডিওলজিক্যাল ডিফারেন্স অনেক, কিন্তু সেকুলারিজম পয়েন্ট বা অন্যান্য কিছু পয়েন্টে তুমি কোথাও না কোথাও একটা মিনিমাম কোথাও একটা তুমি কমন প্ল্যাটফর্ম পাবে। কিন্তু বিজেপি এটা কমপ্লিটলি একটি আলাদা বিষয়, এবং সেটা ক্রমশ আরও উগ্র হয়ে উঠছে তারা। ফলে মানে যারা বিজেপির বিরোধী ছিলেন, তৃণমূলের কেউ বিরোধী ছিলেন, কংগ্রেসে ছিলেন, তিনি তৃণমূলে এলেন। এখানে কিন্তু আইডিওলজিক্যালি খুব একটা অপোজিট ক্যাম্পে যাওয়ার ব্যাপার নেই। কিন্তু বিজেপির মানে তৃণমূল থেকে কেউ বিজেপিতে গেলেন, এটা তো সম্পূর্ণভাবে একটা আইডিওলজিক্যালি অপোজিট মেরুর। অর্থাৎ একটা লোক মাঝ বয়সে এসে বা দামড়া বয়সে এসে বা সিনিয়র সিটিজেন হওয়ার পর সে তো আইডিওলজিক্যালি চেঞ্জ হতে পারে না। যে লোকটা এতদিন সারা জীবনে বলে এসছে যে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আমি কাজ করি, সে হঠাৎ জয় শ্রীরাম বলে বিজেপি করছে, এটা সম্পূর্ণ তার ব্যক্তি স্বার্থ ছাড়া এর সঙ্গে বিজেপি আরএসএস দল নীতি আদর্শের কোথাও কোনো সম্পর্ক নেই। বিজেপি সেই ক্রাইসিসটায় ভুগছে, বিজেপি হাইজ্যাক্ট হয়ে যাচ্ছে, বিজেপির কর্মীদের অন্তরাত্মা এদের ডাকে সাড়া দিচ্ছে না, বিজেপি ইনার কন্ট্রাডিকশানে ভুগছে। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এই যে জেলায় জেলায় যে প্রবলেমটা হচ্ছে, আদি বনাম তৎকাল মারামারি, বারুইপুরে এমন দুই গোষ্ঠী মারামারি করলো, পুলিশের কাজ বেড়ে গেল। একাধিক জায়গায় এটা হচ্ছে, কিন্তু সেই প্রবলেমটা তো বাকিদের নয়, বিজেপির প্রবলেম। একটা কমিটি ঘোষণা হলো, দেখা গেল আদিরা মুছে গেছে, তৎকাল বেড়ে গেছে। একজন আদি বাদ গেলেন কারণ তার জায়গায় তৎকাল ঢুকে গেছে। এরা দেখছেন যে সময়টায় একটা আলোচনা হচ্ছে বিজেপি, সেই সময়টাই এসে অন্য দলের কিছু সুবিধাবাদী দল বদলু এসে আমাদের নেতা হয়ে সেজে বসে যাচ্ছে, এবং দিল্লির নেতারাও ভাবছে না, ওই দল থেকে এসছে, তাহলে আমাদের নেতাগুলো পিছিয়ে যাক, তাদের বসাই। কিন্তু এটাই তো দলটা ভেতরে ঝাঁঝরা হয়ে যাচ্ছে। আজকে বিশ্বাস হচ্ছে না, 21-এর রেজাল্ট বেরোলে দেখা যাবে যে বিজেপিকে যেটা ভাবা হচ্ছে সেটা বিজেপি নয়। বিজেপির প্রতি মানুষের সেই, আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেসের কি সব ঠিক হয় নাকি কখনো? কোনো ব্যক্তির, আমার তোমার কারুর ইস্যুভিত্তিক আপত্তি নেই? কোনো দল, কোনো সরকার 100% মানুষকে 100% সন্তুষ্টি দিতে পারে? সম্ভব নয়। কোথাও না কোথাও ভুল আছে, কোথাও অন্যায় হয়েছে, কোথাও একটা সমস্যা তৈরি হয়ে আছে, কোথাও সমাধানে দেরি হচ্ছে, কিছু না কিছু চলছে। কিন্তু তার মানে এই নয় যে তার থেকে একেবারে আইডিওলজিক্যালি অপোজিট, যাদের কাছে কোনো কিচ্ছু নেই, সেটা কিন্তু ভালো। এটা ভাবার তো কোনো কারণ নেই। এখন 98% ঠিক কাজ হচ্ছে, 2% ভুল কাজ হচ্ছে। কিন্তু এই ফোর্সগুলো এলে তো 98% ওই সুবিধাবাদী, যারা কথায় নিজের ইস্যুতে দল বদলে যেতে পারে। ক্ষমতাটাই আসল, দলটা আগে বদলে নিতে হবে, কারণ ক্ষমতার কাছাকাছি থাকতে হবে। তো তাদের কাছ থেকে মানুষ কি আশা করবে, মানে কিভাবে আশা করবে? যার দলের প্রতি বা একটা সার্কেলের প্রতি যার মিনিমাম দায়বদ্ধতা নেই। আমার সঙ্গে একটা দলের মতপার্থক্য হলো যে কোনো ব্যক্তির সঙ্গে হতে পারে, তার কনক্লুশন কি আমাকে দলটা ছেড়ে চলে যেতে হবে? আমি তো আমার যন্ত্রণার কথা বলবো, আমি আশা করব দল সেটা বুঝবে, আর একজন ব্যক্তি সেটা মনে করবে। কিন্তু হাজার হোক, সবটা একটা পরিবার, একটা দল। কিন্তু
কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত ইস্যুতে দলের শত্রুর সঙ্গে গিয়ে হাত মেলাতে যায়, তার মানে এরা তো নিজস্ব ইকুয়েশন নিয়ে আগে কাজ করছে। যে কোনো ব্যক্তি কদিন আগে বলছেন মোদি সাম্প্রদায়িক গুজরাটের মানুষের রক্তে রাঙা হাত, তিনি বলছেন আমি মোদির সৈনিক। কি করে সম্ভব? হ্যাঁ, তিনি যদি বিজেপিতেই থাকতেন, মোদির সঙ্গে কোনো ইস্যু ভিত্তিক মতপার্থক্য হতো, ধরে নিতে পারি যে দলের মধ্যে একটা কিছু হয়েছে এবং তিনি কোনো ইস্যুতে প্রতিবাদ করেছেন, একটা মিনিমাম সম্মান থাকতো। কিন্তু যদি দল ছেড়ে বেরিয়ে কেউ অন্য দলে নাম লেখায়, সেই দলের কাছেই কি কোনো গ্রহণযোগ্যতা থাকবে নাকি? এই তৎকাল তৃণমূলীদের আদি বিজেপি কর্মীরা দু চক্ষে দেখতে পারে না। আদি বিজেপি কর্মীদের ব্যবহার করছে এরা, নিজেদের অঙ্কে ব্যবহার করছে। কেউ তদন্ত থেকে বাঁচতে, কেউ ক্ষমতার জন্য, কেউ অমুকের জন্য। বিজেপির যারা করে এসছেন তাদের যে আবেগ, এই স্রোতটার প্রতি তাদের যে ভালোবাসা, তাদের ব্যবহার করে যাচ্ছে, অপব্যবহার করে যাচ্ছে কিছু সুবিধাবাদী দলবদলু। একেবারে কিছু সুবিধাবাদী দলবদলু তৎকাল বিজেপি যারা অন্য দল থেকে এসছেন, তারা কিন্তু যারা বিজেপির পোস্টার বা, যেমন আমরা দেখলাম গতকালের এই কর্মসূচিটা ফ্লপ যে হবে সেটা তো আগে থেকে জানা ছিল না, কিন্তু গতকালের এই কর্মসূচিটাকে আমরা রাহুল সিনহাকে দেখতে পাইনি, যাকে বিজেপির পোস্টার বয় বলা হয়। যদিও রাহুলবাবু একটা 47 সেকেন্ডের ভিডিও পরে পোস্ট করেছিলেন। আরও একটি বিষয় কুণাল, আপনি যেটা বলছিলেন আপনার হাত ধরে, এখনও কলকাতা শহরে আপনি বা যেখানে আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের চোখে পড়ছে এই বিজেপির নবান্ন অভিযান নিয়ে একটা ব্যানার পোস্টার টাঙানো হয়েছিল, বিভিন্ন জায়গায় প্রচুর প্রচার করা হয়েছিল। সেখানে আপনি যে তৎকাল আর আদির কথা বলছেন, আমরা যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে পোস্টারে, সেখানে দেখলাম সৌমিত্র খাঁ, অনুপম হাজরা, মুকুল রায় এবং আদি বিজেপি বা যেটা আপনি বলছিলেন যে নীতিগত বা জিনগত ব্যাপার, যেটা যে প্রকৃত বিজেপি, শুধুমাত্র দিলীপ ঘোষের ছবি ব্যবহার করা যায়। এছাড়া 5 জনের মধ্যে 4 জন কিন্তু তৎকাল বিজেপি পোস্টারে। তার মানে কি এটা তৃণমূল থেকে যারা উচ্ছিষ্ট বা তৃণমূল থেকে যারা বাতিল, তাদের দিয়ে এখন বিজেপিটা চলছে? তাই তো চলছে, দেখাই যাচ্ছে। এবং বিজেপিটা হাইজ্যাক্ট হয়ে যাচ্ছে। আর বিজেপি যখন বুঝবে যে এই লোকগুলো কিসের জন্য এসছে বা কারা পাঠিয়েছে, ততক্ষণে দল হাইজ্যাক্ট, দল নেই, দল হুস। আরেকটি বিষয়, আমরা বিভিন্ন জায়গায়, সেটা খেলার মাঠে হোক বা রাজনীতি, বিভিন্ন সময় আমরা শুনে আসি যিনি নেতা বা নেত্রী তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন। এ আদি অনন্তকাল থেকে রাজরাজাদের আমল থেকে সেটাই হয়ে এসছে, সেনাপতি সামনে থেকে নেতৃত্ব দেবেন। কিন্তু কাল একটা ছবি আমাদের চোখে পড়লো, বিভিন্ন সংবাদ মাধ্যম দেখিয়েছে, আমরাও দেখছি, যে অর্জুন সিং, তিনি যে 4টে জায়গা থেকে মিটিং হয়েছিল, তিনি দেখলাম অদ্ভুতভাবে হেলমেট পরে যাচ্ছেন এবং তার যারা অনুগামী বা তার আশেপাশে যারা সমর্থক রয়েছেন, তিনি হেলমেট পরে এবং 5-6 জন সিআইএসএফ জওয়ান নিয়ে যাচ্ছেন এবং তার অনুগামীরা খালি মাথায় যাচ্ছে। তাহলে অর্জুন সিং তিনি একাধারে যখন আন্দোলন করবেন বা অভিযানে যাবেন, তিনি তো একজন নেতা, একজন সাংসদ, তার অনুগামীদের কথা চিন্তা না করে মানে দেহরক্ষী দিয়ে ঘেরা, আবার মাথাতেও গার্ড, মানে এটা কি অদ্ভুত একটা দৃশ্য না? না, এটা আমি এই ব্যাপারে ঠিক মন্তব্য করাটা তাঁর ব্যাপার। সবে এইটুকু এর থেকে অন্তত অনুমান করা যায় যে হয়তো যে বা যারা আগে থেকেই হেলমেট পরেছিলেন তাদের কাছেই খবর ছিল যে ইটটা ছোঁড়াছুঁড়িটা হবে। হ্যাঁ, ফলে এটা যে গণতান্ত্রিক আন্দোলন হতে চলেছে বলে ভুল, এবং যারা হেলমেট পরেনি তাদের উপরই হয়তো নির্দেশ ছিল ইটটা ছোঁড়ার। তো ফলে যিনি নির্দেশ দিয়েছিলেন বা যারা নির্দেশ দিয়েছিলেন তারা হেলমেটটা পরে বসেছিলেন। নাহলে কোনো সাধারণ সুস্থ লোক একটা গণতান্ত্রিক আন্দোলনে হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে, এ আমার মানে এটা অবিশ্বাস্য ব্যাপার, এ হতে পারে না কখনো। মানে এটা অ্যাবসার্ড ব্যাপার। মানে এটা মানে এর থেকেই বোঝা যায়, আর একটু খতিয়ে দেখলেই বোঝা যায় এর উৎসস্থল কী। একদম। আমি যেহেতু আমাদের আলোচনা আমাদের দর্শকদের জন্য জানাই, আমাদের আজকের আলোচনা কালকের বিষয়টি নিয়েই, বিজেপির নবান্ন অভিযান, যেটা আমরা কালকের খবর করেছিলাম যে প্রচার বেশি কিন্তু ফ্লপ শো, সেইটারই আমরা যা পরিস্থিতি সেটা নিয়ে আমরা দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক কুণাল ঘোষ, তার সঙ্গে আমরা আলোচনা করছি। একদম শেষে গিয়ে একটা প্রশ্ন করব,
এই যে কিছু মানুষ বিজেপি তো দুর্নীতি নিয়ে, বিজেপির সমর্থকদের দুর্নীতি নিয়ে কথা বলার আর কোনো রাইট নেই, কিন্তু তার কারণ নারদে যাকে দেখা যাচ্ছে যে বলছেন মির্জাকে টাকা দাও, মির্জা অ্যারেস্ট হচ্ছে, মির্জার 161-এর বেসিসে যার অ্যারেস্ট হওয়া উচিত অরবিন্দ মেনন, তিনি নাকি একেবারে আরএসএস হিন্দুত্ব ভয়ঙ্কর একটা সততার মঞ্চের প্রতীক, তিনি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি প্যাকেজে এমন একজনকে নিতে চার বাড়িতে যাচ্ছেন যিনি সরকারি অফিসে বসে নোট গুনে তোয়ালে মুড়ে রাখছেন। ফলে একের পর এক উদাহরণ দেয়া যায় যে বিজেপির তোমরা যারা ষড়যন্ত্রী, যারা দুর্নীতিগ্রস্ত, করাপ্ট, যারা লার্জার কনস্পিরেসিতে অভিযুক্ত, তাদেরকে তোমরা এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে আলটিমেটলি তোমাদের দিকে নিয়ে আসছো। বিজেপি নিজেদের ওয়াশিং মেশিন হিসেবে ট্রিট করছে যে আমার দলে এসো, আমি কেচে দিচ্ছি, তাহলে মানুষের সামনে একটা সাদা কিছু বের করতে পারবো। ফলে এটার পর বিজেপির দুর্নীতি নিয়ে কথা বলার একটি শব্দ থাকা উচিত না। বিজেপির নেতাদের কেমন লাগছে, বিজেপির কর্মীদের কেমন লাগছে এই এসপ্ল্যানেডে ধর্মতলায় সিএসসির সামনে ওইখানে দাঁড়িয়ে স্লোগান তুলেছিলেন ভাগ মুকুল ভাগ, তখন একেবারে সুপার হিট স্লোগান, আর আজকে মুকুলদার জুতো পালিশ করছে ওরা, জুতো কেমন লাগছে ওরা ঠিক করুক, তারা আবার নীতির আদর্শের কথা বলছে নাকি? আরে ভাগ মুকুল ভাগ বলার পর যাকে তোরা বলিস ভাগ মুকুল ভাগ, আজকে তাদের রাজনৈতিক দেউলিয়াপনায় তাকে বলতে হচ্ছে মুকুল রায় জিন্দাবাদ। তো কী হবে? এই দলের কি আছে? যারা এই যাকে দেখা গেছে নারদে সে ঘুষের বদলে বলছে আমাকে একটু শেয়ার দিন, সে ঘুরছে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে, তো ওখানে কত শেয়ার পেল? ওখানে যাওয়ার পর শেয়ারের কী রেট চলছে ওদের, তোরা বলুক। ফলে আমরা যেটা বলছি, আমরা একই স্ট্যান্ডে থেকে একই জায়গায় এক কথা বলে যাচ্ছি। আমার সঙ্গে দলের মান অভিমান প্রতিবাদ যন্ত্রণা এত কিছু হয়েছে, যে মাসে আমি সব থেকে প্রতিবাদ করেছি সেই মাসে দলকে আমি আমার চাঁদাটা দিয়েছি এবং দলও সেটা অ্যাকসেপ্ট করেছে। ফলে এইটা বলার একটা দম কলিজা আছে। আমি চিৎকার করে যা বলেছি সেই মাসেও বুঝিয়ে দিয়েছি আমি দলের অনুগত সৈনিক। আর এইসব কালকা যোগী দল বদলু ধান্দাবাদ সুবিধাবাদী এইগুলো যাচ্ছে, আর ওদিককার বিজেপি কর্মীরা তাদের নামে জিন্দাবাদ এইসব কি, এরা কারা? এই বিজেপি দিক কী হবে এখানে? আপনি যেহেতু বললেন সেই বিখ্যাত ডায়লগ ভাগ মুকুল ভাগ, প্রচুর হাততালি চাঁদনি চকের ওখানে একটি বিজেপির মিছিলে, কিন্তু সেই মুকুল রায় এখন বিজেপিতে। আবার যিনি এই কথাটি বলেছিলেন ভাগ মুকুল ভাগ, তার প্রতিক্রিয়াতে মুকুল রায় বলেছিলেন সাংবাদিক বৈঠক করে যে উনি বাইরের একটা লোক, বিজেপির কিছুই বোঝেন না। কি বুঝবেন? বাইরের থেকে আসছেন, এরা বাংলার কি বুঝবেন? আর মুকুলদা ঘুরে বেড়াচ্ছে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে। ফলে এইগুলোর কোনো ঠিক ঠিকানা নেই। মোদ্দা কথা হচ্ছে যে, আমি আবার বলছি, দেখো এইগুলো ব্যক্তিগত ইকুয়েশনে যাওয়ার কোনো মানে হয় না। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে বিজেপি ঘরানাটা ভালো না খারাপ তাদের ব্যাপার, আমাদের কাছে বিজেপি নীতি আদর্শটা ঠিক নয় এই, আর সেটা আরও বেশি উগ্রভাবে প্রকাশিত হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে যে যারা ব্যক্তিগত ইকুয়েশনে ব্যক্তিগত স্বার্থে দল বদলাচ্ছে, বিজেপির পুরনো কর্মী এবং সমর্থকদের তাদের আনুগত্য স্বীকার করতে হচ্ছে। এই ইনার যে কনফ্লিক্টটা বিজেপির, এইটার জন্যই পুরো বইটা 21 সালের পর বেরোবে, রেজাল্ট বেরোলে কৈলাসে কেলেঙ্কারি। একেবারে কৈলাসে কেলেঙ্কারি, যেটা কুণালদা অন্তত বোঝাতে চাইছিলেন যে আপনার বাবার কাছেই আপনি তেজ্যপুত্র হয়ে গেছেন, আর বাইরের কেউ এসে আপনার বাবার সন্তান হয়ে গেছে। এই রকম বিজেপির দলটার মধ্যে হচ্ছে যারা রক্ত দিয়ে বিজেপিটা করছেন, আবেগ দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসে বিজেপিটা করছেন, তারাই এখন বিজেপিতে ব্রাত্য, সেরকমই কিন্তু বোঝাতে চাইলে, এবং তার এফেক্ট কিন্তু 21-এর নির্বাচনে পড়বে। এই যে আরেকটা এই মুহূর্তে একটা খবর পাচ্ছি, ত্রিপুরায়
এই যে ঢাকঢোল পিটিয়ে বিজেপি সরকার, বিপ্লব দেব একটা অন্য জায়গা থেকে এনে মাথায় বসিয়ে দেওয়া হলো। এখন হচ্ছে খবর হচ্ছে যে ত্রিপুরার বিজেপির আর একটা গোষ্ঠী এই বিপ্লব দেবের এগেনস্টে অভিযোগ জানাতে বা দিল্লিতে গিয়ে বসে আছে। এখানে যেমন হচ্ছে, ক্ষমতা তো দূর, ক্ষমতা ওসব ছেড়ে, দিলীপ ঘোষ প্রেসিডেন্ট, তার বিরুদ্ধে নালিশ জানাতে বা ওকালতি করতে তৎকাল তৃণমূলীরা বা তৎকাল বিজেপিরা, তৃণমূল থেকে যাওয়া তৎকাল বিজেপি বা অন্য জায়গা থেকে আসা তৎকাল বিজেপি যারা, তারা গিয়ে দিল্লিতে বসেছিল। তাহলে এই যে কালচারটা শুরু হয়েছে বিজেপির মধ্যে, এইটা বিজেপি কিভাবে, মানে এটা কিভাবে জাস্টিফাই করবে কি করে? একটা নেতা প্রচুর বক্তব্য রাখার পর তাকে জিজ্ঞেস করার যে ভাই ভাগমুকুল ভাগ পড়ার পর সহসভাপতি, এবার তুমি বোঝাও, কি বোঝাবে? যদি কাউকে বলা হয় তুমি বলো যে ওই কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে হাঁটছে একজন, যে নারদে দেখা গেছে শেয়ার চাইছে, শেয়ার কাজ করে দেওয়ার বদলে শেয়ার চাইছে, তুমি তার কি উত্তর দেবে? এইগুলো তো সব সিবিআই, ইডি, এজেন্সি তাদের ভয়ে গিয়ে বিজেপিতে নাম লিখিয়েছে। ফলে এই যে সিবিআই বা ইডির অফিসাররা, তারা তাদের মতো করে নিশ্চিতভাবে সিনসিয়ারলি এনকোয়ারিটা করছেন, কিন্তু তারা যে পলিটিক্যাল শীর্ষ মহলের তত্ত্বাবধানে আছেন, সেই জায়গাটা যে রাজনীতি বহির্ভূত, এটা ভাবার তো কোনো কারণ নেই। তো ফলে এরা তো সেই প্রোটেকশনটা নিতে বিজেপিতে গেছে, আর তারা ব্যক্তিগতভাবে নিজেদের বাঁচাচ্ছে, আর ছাগলের তৃতীয় সন্তানের মতো আদি বিজেপিরা জিন্দাবাদ জিন্দাবাদ করে যাচ্ছে। হয় নাকি কখনো এটা? একেবারে আমি একদম শেষ করব আমাদের এই আলোচনা। একটি খুব প্রাসঙ্গিক প্রশ্ন, যেহেতু আর কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন, রাজ্য রাজনীতির পালা বদল বা পালা না বদল, বদল বা বদলা, যে বিভিন্ন রকমের তত্ত্ব উঠে আসছে, সেই নিয়ে হাই ভোল্টেজ। পালা বদল হচ্ছে, পালা না বদলটা হচ্ছে যে তৃণমূল আবার ক্ষমতায় থাকছে, আর পালা বদলটা হচ্ছে তৃণমূল ক্ষমতায় থাকছে কিন্তু মূল বিরোধী শক্তি, এটা বিজেপি থাকবে না বাম কংগ্রেস জোট হবে, সেটা নিয়ে ওদের মধ্যে লড়াই চলবে। আদি বিজেপির হাতে বিজেপি থাকবে না তৎকাল বিজেপির হাতে থাকবে, এইগুলো হচ্ছে পালা বদলের দেখতে হবে। কারণ কৈলাসে কেলেঙ্কারির পর এইসব পরিযায়ীদের যে কি হাল হবে দলে, সে তো তখন বোঝা যাবে। কিন্তু প্রথম আসনটি যাদের থাকবে, সেই জায়গাটা নিয়ে আমি কোনো তফাৎ দেখতে পাচ্ছি না। একেবারেই ফার্স্ট বয়ের সঙ্গে মানে ফার্স্ট বয় যথারীতি নির্ধারিতই হয়ে গেছে, এমনটাই দাবি করলেন কুণাল ঘোষ। কিন্তু দ্বিতীয় তৃতীয় কারা থাকবে সেটা নিয়েই মূলত 21-এর বিধানসভা নির্বাচনটা রইবে, অর্থাৎ বিরোধী কারা হবে সেটা নিয়েই 21-এর বিধানসভা ভোটটা হবে। সরকার ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস আবার তাদের তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকার গঠন করছে, মাটির সরকার, এমনটাই কিন্তু দাবি করলেন বা তিনি আশাবাদী বিষয়টি নিয়ে। আমি সেই জায়গা থেকেই আমি ধরার চেষ্টা করছি যে প্রশ্নটি, যে কালকের যারা তৃণমূলের তো একটা অংশের মানুষ, তো তারা তৃণমূলকে পছন্দ করে না বা তৃণমূল বিরোধী একটা অংশের ভোটার, যারা ভাবছিলেন যে বিজেপি হয়তো বিকল্প শক্তি হিসাবে উঠে আসবে। ওটা লোকসভা ভোটের রেজাল্ট দেখে এগুলো ভাবার কোনো কারণ নেই। লোকসভাটা দিল্লির ভোট, প্রধানমন্ত্রী ঠিক করার ভোট। ওখানে কংগ্রেস বিচ্ছিরিভাবে ফেল করেছে একটা বিকল্প তুলে ধরতে। সেই জায়গায় দাঁড়িয়ে, আর তার সঙ্গে আনুষঙ্গিক কিছু ফ্যাক্টর থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভার ভোটটা হয়েছে। তার সঙ্গে রাজ্যের নির্বাচনের কোনো সম্পর্ক নেই, যেখানে মানুষ জানেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটি ধাপে এই সরকার মানুষের পাশে থাকেন। উন্নয়ন থেকে শুরু করে, এলাকার পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে অধিকাংশ ক্ষেত্রেই মানুষ সন্তুষ্ট। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের নির্বাচন যখন হবে, তার সঙ্গে এই রাজ্যের মানুষ যথেষ্ট সচেতন। এবং লোকসভা যদি তাই ধরা যায়, তুমি হিসাব করে দেখো, লোকসভার নরেন্দ্র মোদীর অত বড় বিশাল সাফল্যের পর যতগুলো রাজ্যে ভোট হয়েছে, বিজেপির কী হাল হয়েছে, ইনক্লুডিং দিল্লি রাজ্য। আবার বাই ইলেকশনগুলো তৃণমূল সাকসেসফুল হয়েছে এখানে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে, আর এই যে 18 জন মন্ত্রী হলো, তো বাংলায় সাংসদ হলো, বাংলার প্রতি একই অপমান। একটা ক্যাবিনেট মন্ত্রী দেওয়া গেল না দিল্লির তরফে, 18 জন সাংসদ, 18 জন। বাংলা কি একজন পূর্ণমন্ত্রী পেতে পারত না? দেয়নি তো, বাংলাকে সেই চোখেই দেখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাকে শুধু ক্ষমতা দখল হিসেবে এরা ক্ষমতার জায়গা বলে ব্যবহার করছে।
ফলে আমার মনে হয় বাংলার মানুষ আদৌ এসবে সাড়া দেবেন না। না না, আমি যে প্রশ্নটি একদমই ঠিক ঠিক সঠিক ব্যাখ্যা। আমি যে প্রশ্নটি করছি যে বিরোধী যে ভোটটা, তৃণমূল বিরোধী যে ভোটটা, আমি একদম অঙ্কের হিসাব করছি, আমি লোকসভা ইলেকশনে যাচ্ছি না। বাই ইলেকশনে যা হয়েছে সেই ট্রেন্ড অব্যাহত থাকবে, আবার তৃণমূলে ব্যাক করবে অধিকাংশটাই। তৃণমূল বিরোধী ভোট বলে যেটা দেখা গেছিল লোকসভায়, তুমি যদি খড়গপুর বাই ইলেকশন দেখো বা এই বাই ইলেকশনগুলো দেখো, তাহলে তুমি দেখবে তার কতখানি ভোট আবার ফেরত চলে এসছে। তো ফলে সেই ট্রেন্ডটাই অব্যাহত থাকবে। তার কারণ যে মানুষ লোকসভার অঙ্কে বিজেপিকে ভোট দিয়েছে, সেই মানুষ রাজ্য বিধানসভার অঙ্কে কিন্তু আবার তৃণমূলের পাশে এসে দাঁড়াবেন এবং আরও বেশি করে দাঁড়াবেন। এই যে কেন্দ্রের আর্থিক নীতি, এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রীয় সরকার এলো এবং তারপর কি দেখা গেল যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে চাল, ডাল, খাদ্যশস্য, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ এগুলো সব বাদ। আবার কৃষিনীতি আসছে কি যে হিমঘরে মজুতদারি এটা আনলিমিটেড, অর্থাৎ যে কোনো অসাধু ব্যবসায়ী ইচ্ছে মতো আলু পেঁয়াজ মজুত করবে, কৃত্রিম সংকট তৈরি করবে এবং সেটা ছাড়বে, এবং এটা থামাবার জন্য কোনো আইন থাকবে না। তো একের পর এক এই বেসরকারীকরণ, শ্রমনীতি, ছাঁটাই, রেল বেসরকারীকরণ, এই দুনিয়ার যে আর্থিক চাপ মানুষের উপর পড়ছে, তো সেখান থেকে তো মানুষ আরও বেশি করে বিজেপির পাশ থেকে সরবেন, অন্যদিকে তৃণমূলের স্কিমগুলোর জন্য তৃণমূলের পক্ষে আসবেন। দেখা যাবে সেটা সামনে একেবারেই। আর লোকসভা নির্বাচনে তৃণমূলের কিছু সিট কমলে বিজেপির সিট বাড়লেও পার্সেন্টেজ অফ ভোট কিন্তু তৃণমূলের বেড়েছে, 2014 থেকে 19-এ বেড়েছে। না, আমি বলছি, আমি যে জায়গাটি ধরার চেষ্টা করছি কুণালদা, যে সিপিএমের 2016 পর্যন্ত সিপিএম রাজ্যের প্রধান বিরোধী দল, সিপিএমের ভোটটা শিফট হয়ে বিজেপিতে চলে গেল, একদম পার্সেন্টেজ বলছে, কারণ তৃণমূলও বেড়েছে, বিজেপিও বেড়েছে। সিপিএমের একটা বিরাট ভেতরে কাজ করেছে, আমরা তৃণমূলকে হারাতে পারছি না, তো বিজেপি হারিয়ে আসুক। ফলে একটা সিপিএমের একটা সমস্যা হচ্ছে, সিপিএমের না ক্ষমতার বাইরে থাকা অভ্যাস নেই, কিন্তু তৃণমূল বা কংগ্রেসের ছেলেরা পরবর্তীকালে যারা তৃণমূল হয়েছে, তারা তো রাষ্ট্রযন্ত্রের সঙ্গে লড়াই করেই হয়েছে, তারা তো থানাকে পিঠে নিয়ে কোনোদিন রাজনীতি করেনি। আর সিপিএম হয়ে গেছে জল ছাড়া মাছের ছটফটানি। ফলে এখানে বিজেপি, এখানে এখানে তাই এইসব করতে যাচ্ছে, এই করতে গিয়ে নিজেদের পার্টি সাইনবোর্ড হয়ে গেছে। সিপিএমের ভোট কমছে, বিজেপির ভোট বাড়ছে। এইবার তো সিপিএম আর কংগ্রেসের অগ্নি পরীক্ষা, যে তোমাদের পার্টিটা লাটে উঠে যাবে না তোমরা তোমাদের ভোটটা খানিকটা ধরে রাখতে পারবে, তোমরা বিজেপির হয়ে ভোট করাবে নাকি তোমরা নিজেদের প্রার্থীদের অন্তত জামানত জব্দের বাইরে রাখবে। এইটা বড় বড় তাত্ত্বিক কথা না বলে সিপিএম এবং কংগ্রেসের নেতাদের আগে এটা প্রমাণ দিতে হবে যে ওনারাই বিজেপির বি টিম সি টিমের কাজটা করছেন না। সেটা করতে গেলে তাদের ভোটটা দেখলেই বোঝা যাবে সেখানে তারা কি দাঁড়াচ্ছে। একেবারে। এবং কুণালদা যে বললেন, এবং শুধু কুণালদা নয়, তৃণমূলের অনেক নেতারাই কিন্তু দাবি করেন যে সিপিএমের হার্ট, কিডনি, লিভার তারা কিন্তু বিজেপিকে বন্ধক দিয়েছে। সেটা কিন্তু লোকসভা নির্বাচনে, শেষ কোনো বড় নির্বাচন, লোকসভা নির্বাচনে প্রমাণ হয়েছে। এবং লোকসভা নির্বাচনে এটাও প্রমাণ হয়েছে, সিপিএমের 42টা আসনের মধ্যে সবাই জামানত জব্দ, একমাত্র একটি আসনে হারলেও জামানত জব্দ হয়নি, সেটা হলো যাদবপুর। ফলে সিপিএমের ভোট শিফট হয়ে যে বিজেপিতে গিয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ সিপিএমের যে পার্সেন্টেজ অফ ভোটটা কমেছে লোকসভা নির্বাচনে, ঠিক সেই পার্সেন্টেজ অফ ভোটটা বিজেপিতে শিফট হয়েছে, এবং সেই পার্সেন্টেজ অফ ভোটটা অঙ্কের হিসাব বলছে বেড়েছে বিজেপির। গতকালের যে ফ্লপ শো বিজেপি দেখালো নবান্ন অভিযানের নামে, এরপরে কি আলাদা করে অক্সিজেন পাবে সিপিএমের কি আত্মবিশ্বাস ফিরে পাবে? না, বিজেপি নয়, তৃণমূলের বিরুদ্ধে আমরাই প্রধান প্রতিপক্ষ হতে পারি। নিজেদের ঘরে কি নিজেদের ভোট তারা ফিরিয়ে আনতে পারবে? সেই বিষয়ে নজর থাকবে আরও অন্যান্য খবরের দিকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন বিশ্ব বাংলা সংবাদ, এই মুহূর্তে বাংলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল।